প্রিয় দর্শক, আমি আজকে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। কারণ আজকে একজনের বাড়িতে যাব আর কি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আজকে ডেকেছেন তো যাচ্ছি। আহ, বলতে পারেন যে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মানে অনেক দিনের ইচ্ছে ছিল তার বাড়িতে যাওয়ার, তার সঙ্গে কথা বলার। তো সেই সুযোগ তৈরি হয়েছে, আজকে সময় দিয়েছেন তো যাচ্ছি। দর্শক নজর রাখুন কোথায় যাচ্ছি। দর্শক, চলে এসছি কলকাতার বিধাননগরে, সল্টলেকে। আসলে আমি আজকে এসছি এই বাড়িতে ঢুকবো বলে। কারণ এই বাড়িতে যিনি থাকেন খুবই পরিচিত একজন মানুষ হয়ে উঠেছেন, ভালো মানুষ বলে আমরা যারা জেনেছি। গতকাল প্রাক্তন হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বাড়িতে ঢুকবো। চলুন দর্শক। দর্শক, চলে এসছি স্যারের বাড়িতে। এই হচ্ছে ফ্ল্যাট, দর্শক। বই, পিয়ানো, আর এই যেটা সবাই দেখি এখানে এসে পড়েন, একটা লেখা, ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো। এটা জায়গা। স্যার বসে রয়েছেন, স্যারের সঙ্গে তো পরে কথা বলবো। আগে একটু দেখিয়ে দিই। খুব ছোট্ট একটা ফ্ল্যাট। আপনারা যারা ভাবেন যে বিচারপতি মানে বিরাট বড় জায়গায় থাকেন, খুব ছোট্ট একটা ফ্ল্যাট, দু তিনটে রুম হয়তো হবে। ছোট্ট একটা টেবিল, খাবার জায়গা, সাধারণ দেখুন বিস্কিট এইসব রয়েছে। মানে খুব ছিমছাম ভাবে থাকেন এখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানে আমি তো ভাবতেই পারেন যে এত ছোট জায়গা আমরা যারা সাধারণ পরিবারে, সাধারণ বলতে কি, যারা আমরা অনেককে দেখেছি মানে এত বড় বড় জায়গায় থাকেন, এই এখানে আসার ক্ষেত্রে যা দেখলাম রাস্তাতে, তো সেই তুলনায় তো কিছুই দেখতে পাচ্ছি না। খুব সাধারণ সাদামাটা ভাবে থাকেন। এবার একটা ফ্ল্যাটকে যেভাবে সাজাতে হয় টুকটাক এইভাবেই থাকেন। চলুন দর্শক, এবার একটু কথা বলবো। অনেক কথা বলার আছে, অনেক কিছু জানার রয়েছে এবং আপনাদেরকে জানানো রয়েছে। নজর রাখুন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কোথায় এসছি। যেটা বলছিলাম যে যাচ্ছি, জাস্ট গতকাল প্রাক্তন হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বাড়িতে। নমস্কার স্যার। বহুদিনের ইচ্ছে আপনার বাড়িতে আসার, আপনাকে একটু চাক্ষুষ করার। শুধু এজলাসের গল্প শুনেছি, লাইভ স্ট্রিমিং দেখেছি, কিন্তু কখনো এইভাবে দেখিনি। আমার খুব ভালো লাগছে আপনি সময় দিয়েছেন, আপনার কাছে আসতে পেরেছি। আরামবাগ টিভি কখনো দেখেছেন নাকি? হ্যাঁ, আরামবাগ টিভি দেখেছি। কেমন কাজ করছি স্যার আমি? আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমার মনে হয়েছে যে আপনার চ্যানেলের পেনিট্রেশনটা ভয়ঙ্কর। মানুষের মধ্যে যাদেরকে আমরা সাধারণ মানুষ বলে অভিহিত করি, তাদের মধ্যে আপনি একেবারে ভেতরে ঢুকে গেছেন, তাদের মনের ভেতরে। এটা আমার মনে হয়েছে, কারণ আপনি যেরকম সরলভাবে অনুষ্ঠান করেন, সরলভাবে রিপ্রেজেন্ট করেন, সেটা সত্যি শক্ত। সব খুব ভালো লাগলো যে আপনার কাছ থেকে আমরা এটা শুনতে পেলাম। আসলে খুব কঠিন লড়াই করতে হচ্ছে, জানেন তো। আমার তো খুব কঠিন লাইফ গেছে, দুবার জেলবন্দি, আমার ওয়াইফ জেলবন্দি। আমি শুনেছি। খুব কঠিন, তবু আর কি মুখটা বন্ধ করিনি আর কি, না, অনেক চেষ্টা মুখ কেন হয়েছে। বন্ধ করুন? মুখ বন্ধ করা যাবে না। আচ্ছা, আজকে তো প্রথম দিন অবসরের পরে। গতকালও আপনি আদালতে গেছিলেন, আজকে দিনটা আদালতে কেমন? বসিনি। গতকালে আমি আদালত গিয়েছিলাম পদত্যাগপত্রটা জমা দেওয়ার জন্য। ওটা পাঠাতে হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে, আর তার কপি পাঠাতে হয়। পাঠিয়ে দিয়েছি আমি। পাঠাতে হয় যে তা নয়, পাঠানোই উচিত। একটা আমাদের কনভেনশন তো আছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং চিফ জাস্টিস অফ আওয়ার ক্যালকাটা হাইকোর্ট, এই দুজনকে পাঠিয়ে তারপর আর সামান্য কিছু বহু লোকজন আসছিলেন দেখা করতে, কোর্টের বহু মানুষ যারা আমাকে খুব ভালোবেসেছেন, তারা তাদের সঙ্গে দেখা টাকা করে, মানে তারা এসেছিলেন আমার চেম্বারে, তারপর চলে এসেছে। আজকে হচ্ছে প্রথম দিন যে কোর্ট যেতে হয়। হ্যাঁ, আজকে আজকে কি খুব মিস করছেন, বোর ফিল আমি করছেন? একেবারেই মিস করছি না। এটা কেন যে করছি না, এটা আমার কাছেও একটা আশ্চর্য। কারণ দেখুন, ওখানে আমি 23 বছর প্র্যাকটিস করেছি, প্রায় 6 বছর জজের ভূমিকায় কাজ করেছি।
তো আমার কিন্তু কোনো মন খারাপ লাগছে না, কেন যে এটা হচ্ছে এটা আমিও ভাবছি কাল থেকে। না, যে হয়তো এই জন্য লাগছে না কারণ মনটা হয়তো ওদিকটা ভাববার মতো জায়গাতে নেই, এখন অন্য ভাবনা মনে কাজ করছে, নতুন পথ চালা আগামী কাল থেকে। যতই অন্য ভাবনা থাক, আমি তো নিজেকে চিনি খানিকটা, সবটা চিনি বলবো না, খানিকটা। এটা তো আমার আহ, খানিকটা আবেগতাড়িত হয়ে পড়া উচিত ছিল, কিন্তু বিশ্বাস করুন আমার না আহ, একটুও মন খারাপ লাগছে না। তাহলে কি কোর্টের ব্যাপারে কি মানে বীতশ্রদ্ধ ছিলেন, মানে না ভাল লাগছিল না, না না যে না যেটা না চাইছিলেন হচ্ছিল না, না সেই জন্য কি? না কোটার বীতশ্রদ্ধ ছিলাম তা আমি বলবো না, বরং আমি বলবো যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিতে আমি কাজ করতে পেরেছি। অন্তত আমার কাছে কেউ কোনো প্রস্তাব নিয়ে আসেননি যে এই মামলাটা এভাবে শোনো, ওই মামলা সেভাবে অর্ডার দাও, আমার কাছে কেউ আসেননি। এবং আমি যা করেছি সেটা সম্বন্ধে সব বন্ধুরা, আমার জজের বন্ধুরা যারা, সবাই নিশ্চুপ, কেউ কোনো আলোচনাও করতেন না, এটা করা কথাও নয়। তো সেটা সবাই এই নিয়মটা মেনে চলতেন এবং আমি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পেরেছি। চিফ জাস্টিস আমাকে অনেক স্কোপ দিয়েছেন, বহুদিন ধরে আমি এডুকেশন বেঞ্চ নিয়েছি এবং তার মধ্যে যা যা করার করেছি, কাজকর্ম এবং দুর্নীতির উদ্ঘাটন, আমার কিন্তু কাজ করে খুব খুব শান্তি পেয়েছি, খুব ভালো লেগেছে। এবং সত্যিই যে ইন্ডিয়ান জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, তার সম্যক টেস্ট, সম্যক স্বাদ আমি পেয়েছি। আমি ও নিয়ে আরো পরবর্তীকালে আসছি। এবার যেটা বলছি যে কালকে তো আপনি জয়েন করছেন বিজেপিতে, আপনি তো ঘোষণা করেই দিয়েছেন। হুম। কালকে কখন হ্যাঁ, কখন টাইমিংটা কি? বিকেলের দিকে 4:30 4:30 পর। বিজেপিতে জয়েন করছেন, কিন্তু একটা হুম। তো প্রশ্ন তৈরি হয়েছে যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন কিনা, কোনো কথা হলো আর? না, আমার সঙ্গে সে কথা এখনো কিছু হয়নি। আমাকে যেরকম কাজে বিজেপি যুক্ত করবে আমি সেই কাজই করব। যে কোনো কেন্দ্রে দাঁড়াতে বললেই দাঁড়াবেন, তাই তো? হ্যাঁ, যে কোনো কেন্দ্রে। আপনার নিজস্ব কোনো চয়েস নেই? না না, আমার চয়েস কি থাকবে? আমাকে যদি ভোটে না দাঁড় করিয়ে অন্য কোনো কাজ দেওয়া হয় সেটাও আমি করব। এখন একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আপনি যেভাবে কাজ করছিলেন, আপনার প্রতি সমর্থন দল মত নির্বিশেষে, বিশেষ করে যেটা অ্যান্টি টিএমসি সেকশন, সবাই আপনাকে সাপোর্ট করতেন। কিন্তু এখন যেহেতু আপনি বিজেপিতে যাচ্ছেন বলে বলে দিয়েছেন, ফলে একটা অংশ আপনাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে যে আপনি সাম্প্রদায়িক দলে কেন গেলেন, আপনাকে এত মানুষ ভালোবাসতেন। এইসব প্রশ্ন তোলা হচ্ছে, আপনি না কেন বিজেপিতে চলে না, গেলেন? দেখুন, বিজেপিকে প্রথম কথা হচ্ছে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলাটা, বলে দেওয়াটা সহজ, কিন্তু প্রমাণ করাটা মুশকিল। বিজেপি তো 2014 সাল থেকে ক্ষমতায় আছে। ভারতবর্ষে মুসলিমরা কি নেই? যথেষ্ট আছে। গুজরাটে তো প্রচুর মুসলিম, সেখানে বিজেপি কি করে ক্ষমতায় আসছে? সাম্প্রদায়িক দল-টল না, ওসব বাজে কথা, একদল লোক ওসব প্রচার করে। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আহ, শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর একটা স্লোগান, সবকো সাথ সবকা বিকাশ। তো সবকো সাথ সবকা বিকাশের মধ্যে প্রতিটা ভারতীয়ই পড়েন, প্রতিটা ভারতীয় নাগরিক পড়েন, এবং সেই কাজ বিজেপি করে চলেছে। বিজেপি তার পোল প্ল্যাঙ্কে যা ছিল নির্বাচনী কর্মসূচিতে, সেগুলো একের পর এক তারা তো যা বলেছিল তা করার চেষ্টা করছে, করেওছে খানিকটা। এই ঘটনা কিন্তু পোল প্ল্যাঙ্কের এই যে প্রতিশ্রুতিগুলো থাকে, এইগুলো কিন্তু অন্য কোনো দল এতটা মেনে চলে না, এতটা করেও না। ঠিক আছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে, এর আগে আমরা দেখেছি বিভিন্ন অজুহাত দেখিয়ে সেখান থেকে পিছিয়ে আসে। তো সেদিক দিয়ে আমার মনে হচ্ছে বিজেপি দলটা অত্যন্ত ডিটারমিন্ড একটা দল, এবং আমি আশা করি যে এই দলে আমি আহ, কাজ করতে পারবো, মানুষের জন্য কাজ। অন্যগুলোকে ভরসা করতে পারলেন না, বাম কংগ্রেস? না, ভরসা করতে পারলাম না, একেবারেই পারলাম না। মানে ফিউচার নেই বলছেন নাকি, নাকি অন্য কোনো কারণে? ফিউচার নেই এত বড় কথা আমি বলবো না। মানুষ মানুষ কখন কাকে বেছে নেন, যদি সঠিক ইলেকশন হয়, যদি সঠিক ইলেকশন হয়, মানুষ কখন কাকে বেছে নেন সেটা আগে থেকে বলা যায় না। তো কিন্তু আপাতত যা দেখছি তাতে সিপিএমের যে শক্তি ক্ষয় হয়েছে, সিপিআইএমের, তারা তো নিজেদের কি রক্ষা করতে পারছে না, তারা এই টাফ ইলেকশন কি করে লড়বে, আমি সেটাই ভাবি মাঝে মাঝে। আমি দেখছিলাম আর মোহাম্মদ সেলিম আপনার সম্পর্কেও একটা কথা বলেছেন যে যে উনি অবসর নিয়েছেন বিজেপি পার্টি করার জন্য। তা সেটা মোহাম্মদ সেলিম জানেন না ব্যাপারটা, বা বোঝেননি, বা এটা প্রচার করতে হবেই ওনাদের হয়তো পার্টি লাইন প্রচার করার জন্য। ওরা তো, আমরা তো ওদেরকে ছোটবেলায় আলিমুদ্দিনের কাকাতুয়া বলতাম। আলিমুদ্দিনে যা বলে দেওয়া হলো সেটা কাকাতুয়ারা, সব কাকাতুয়ারা একই স্বরে আলিমুদ্দিনের কাকাতুয়ারা বলতে থাকে। তো সেই সেইভাবে হয়তো বলেছেন সব চিন্তা ভাবনা করে, যে হ্যাঁ আমি ভোটের রাজনীতিতে যোগ দেওয়ার জন্য পদ ছাড়লাম, এরকম। এটা ওনাদের ভিউ, এটার কোনো সত্যতা নেই, বাস্তবতাও নেই। আচ্ছা, আপনি
পলিটিক্সে কেন জয়েন করতে যাচ্ছেন? আপনি তো একটা বিরাট একটা জায়গায় এসেছিলেন, মানে কাজের দিক দিয়ে এখনো দেখুন, 5 মাস বাকি ছিল। পলিটিক্সে জয়েন করার একটা বড় কারণ হচ্ছে যে যখন আমি ন্যায় বিচার করার চেষ্টা করছিলাম খুব কঠোর হাতে, তখন এই তৃণমূলের যে মুখপাত্ররা ছিলেন, অন্যান্য নেতারা ছিলেন, তারা আমাকে কম অপমানজনক মন্তব্য কিছু করেননি। যা যা করা উচিত নয় তাও করেছেন। আমি সেগুলো গ্রাহ্যের মধ্যে আনিনি, কারণ তাহলে আমার নিজের যে কাজটা আমি এগোচ্ছিলাম সেই কাজটা বিঘ্নিত হতো। তো তাদের আহ্বান যে মাঠে আসুন, দেখে নেব, বুঝবো আপনি কি করছেন। তো আমি মাঠে এসেছি, তাদের তাদের অনুপ্রেরণা বলা যেতে পারে একটা। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, আমি সত্যি আজকে তো প্রৌঢ়ত্বে পৌঁছেছি। আমি দেখেছি মানুষ অত্যন্ত অসহায়। আমাদের ভারতবর্ষের মানুষের কথাও বলতে গেলে বলতে হবেই, তারাও অসহায়। কিন্তু আমি যে রাজ্যে আছি, সেই পশ্চিমবঙ্গের বহু মানুষ অত্যন্ত অসহায়। তারা আমার আদালতে এসে যাদের মামলা নেই, সেরকম বহু মানুষ আমার কাছে যেভাবে কান্নাকাটি করতেন, একটা উপায় খুঁজে দিতে বলতেন, আমি দিতামও সেটা। মানে আমার কাজের বাইরে গিয়েও সেটা দিতাম। তো তাতে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে এবং এইসব ম্লান মুখে তুলে দিতে হবে ভাষা। মানে সেই জন্য আমার মানে এটা বড় প্ল্যাটফর্মে না এলে হবে না, শুধু বিচারের চেয়ারে বসে থাকলে এটা সবাইকে আপনি দেওয়া যাবে না। এটা আপনি ঠিক বলেছেন যে শুধু বিচারকের শুধু একটা মামলা অংশকে, একটা ছোট হ্যাঁ, অংশকে। হ্যাঁ, একটা সব মানুষের কাছেই এটা পৌঁছে দিতে হবে যে তোমরা এতটা অসহায় বোধ করো না, আমরা আছি। একটা রাজনৈতিক দল আসে, তোমাদের অসহায়ত্ব ঘুচিয়ে দেওয়া হবে। কিন্তু পারবেন? আজকালকার যা পলিটিক্সের কথা শুনি, দেখুন পারবেন? দেখুন পারবো কি পারবো না এই ভেবে এলে পরে অনেকটা নেতিবাচক চিন্তা আমাকে গ্রাস করবে। আমি মনে করি পারবো। আমি মনে করি মানুষ নিজেই পারবে অনেকটা করতে, শুধু তাদেরকে রাস্তাটা দেখিয়ে দিতে হবে। কিন্তু এই যে গতকাল থেকেই, আগে থেকেই শুরু হয়ে গেছে আপনার বিরুদ্ধে নানান সব মন্তব্য করা, যা তা কথা বলা, এবং দেখুন, প্রচুর তো শুনতে হবে আপনাকে। না না সহ্য সে করতে পারবেন? শুনতে হবে, আমি শুনবো। হ্যাঁ হ্যাঁ, সহ্য না করার কিছু নেই। আর আমি তো জানি একটা অসভ্য দল তৃণমূল, আহ, বেশিরভাগ সদস্যই তাদের অসভ্য। তারা অনেক আজে বাজে কথা বলবে, ঠিক আছে। তাদের লিড করবেন চূড়ান্ত অসভ্য একটি লোক, কল্যাণ ব্যানার্জি। তিনি করতে শুরু করেছেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন। আমিও তার সংসারের বা পরিবারের ব্যক্তিগত জিনিস নিয়ে প্রশ্ন তুলতে পারি, কিন্তু আমি তুলবো না। জানেন এক- আপনি? হ্যাঁ, কেন জানবো না? আমি তো নিমন্ত্রণ খেয়ে এসেছি মশাই। আচ্ছা, মানে যে কল্যাণ প্রশ্ন আপনার ক্ষেত্রে তোলা হয়েছে ওই প্রশ্ন ওদের ক্ষেত্রেও তোলা যায়, ওদের পরিবারের একদম ক্ষেত্রেও তোলা যায়। পরিষ্কার তোলা যায়, কিন্তু এই কল্যাণবাবুর ছেলে শীর্ষণ্য, আমার সঙ্গে খুব স্নেহের সম্পর্ক, কল্যাণবাবুর মেয়েরও খুব স্নেহের সম্পর্ক। তো তাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল কেন? কল্যাণবাবুকে আমি যদি আর জিজ্ঞেস করি এবং এইভাবে পয়েন্ট আউট করি, আমি করব না, কখনো করব না, একেবারে, একেবারে। কখনো করব না। তো আহ, তাহলে তিনি কি উত্তর দেবেন? তিনি যে এত নিচে নামছেন এই কথা বলতে, আমি বলছেন যে আহ, যাকে ছেড়ে দিন, অত ঠিক আছে, অসভ্য আমি আর লোকের, এসব নিয়ে, হ্যাঁ, আমি চাই না, হ্যাঁ। অত অসভ্যতার মধ্যে আমি ঢুকতে চাই না। যাই কিন্তু হোক। আর একটা বিষয় দেখছি যে আপনি কুণাল ঘোষকে বলছেন যে ওর লেখা খুব ভালো লেগেছে, অমক তমক, কিন্তু তিনি তো এখনো আপনাকে ছাড়ছেন না, মানে যা তা বলতে এখনো তো বলে দেখুন যাচ্ছেন। দেখুন কুণাল ঘোষ, এক তার মিনিট সঙ্গে স্যার, হ্যাঁ বলুন। কুণাল ঘোষ তার সঙ্গে আমি ঘন্টাখানেক মতো কথা বলেছি, খোলামেলা মনে আড্ডা মেরেছি, তিনিও মেরেছেন। তার লেখা পড়েছি, লেখা তো ভালোই লেখেন, হাতের লেখা ভালো। আর কুণাল ঘোষ মুখপাত্র হিসেবে এই কথাগুলো বলেছেন। একটা টিভি ইন্টারভিউতে তিনি বলেওছিলেন যে মুখপাত্রদের কাজই হচ্ছে ভুল কাজগুলো, দলের ভুল কাজগুলোকেও সমর্থন করা, করে একটা তৈরি করা, সাপ্লাই করা বাজারে। তো সেই দিয়ে সেরকম একটা চিন্তার কথা, সেরকম একটা মনোভাব আমি তার মধ্যে দেখেছি। তাছাড়াও আমার কথা বলে কিন্তু মানুষটার সঙ্গে ভালো লেগেছে আমার। তার সম্বন্ধে অনেক কালো দাগ দিয়ে দেওয়া হয় যে না, মানুষটা ভালো নয়, অমুক তমুক। আমার কিন্তু তাকে খারাপ লাগেনি, ভালো কল্যাণ লেগেছে। ব্যানার্জি আবার বলছেন যে যাতে কুণাল ঘোষ আপনার সম্বন্ধে বেশি না কিছু বলেন, সেই জন্য তাকে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে, কুণাল ভালো, কুণাল ভালো বলে। না না না, উনি তো, আমি কি ওনাকে বলতে আটকাতে পারবো? আমি তো বলতে আটকাতে পারবো না। আর একটা কথা, আপনি যাকে তালপাতার সেপাই বলছেন, তিনি তো চ্যালেঞ্জটা তো সে অর্থে অ্যাকসেপ্ট করলেন না গতকাল যা শুনলাম।
তো আপনি তালপাতার সেপাই কেন বলছেন? আপনার কাছে খুব তুচ্ছ মনে হচ্ছে? কে তালপাতার সেপাই? আমাকে একজন বলেছিলেন, কি একটা নাম বলেছিলেন, হ্যাঁ, আমি বলেছি আমি চিনি না, আমি তাকে চিনি না, দেখিনি কখনো। অভিষেক নাম বলেছিলেন। আপনি বলছেন এই চেনেন না। নামটি আমার সামনে করবেন না, ঠিক আছে? আমি এরকম কোনো নামের রাজনৈতিক নেতাকে আমি চিনি না। এবং আমি কালকে তো কোনো একটা টিভি ইন্টারভিউতে জিজ্ঞেস করেছি যে আমাকে একটা আন্দোলনের নাম বলুন, রাজনৈতিক আন্দোলন, যেখানে তিনি অংশগ্রহণ করেছেন। এরকম লোক যার কথা আপনি বলছেন, যে যাকে আবার এদের সিনিয়র নেতারা সেনাপতি টেনাপতি বলে অভিহিত করেন, কোন যুদ্ধ তিনি তিনি জিতেছেন আমি জানি না। তো যার মানে যাকে সেনাপতি বলেন, কে সেনাপতি তাও আমি ভালো করে বুঝি না। তো এরকম যদি নাম বলতে চান, আমাকে আগে রাজনৈতিক আন্দোলনের কথা বলুন, সেই আন্দোলনে এসব লোকের কি ভূমিকা ছিল, এসব মানুষের। তবে হ্যাঁ, আমি এটাও বলেছি একই সঙ্গে যে অন্ধকার জগতের লোকেদের তো আমি চিনি না, তাদের নামটাম আমি জানি না। সেই সব লোক বললে যদি আপনি দুর্বৃত্তের নাম বলেন, ঠিক আছে, যে বোমা পাঁচু, হাত কাটা লালু, এসব বললে আমি তো চিনবো না, ঠিক আছে? তো এরকম নাম যদি আমাকে বলেন, আমি রাজনীতির ক্ষেত্রে এরকম কোনো নাম শুনিনি। আপনি বলছেন কিছু করেননি, কিন্তু ডায়মন্ড হারবার মডেল বলে তো কতগুলো বেশ আওয়াজ তোলা হয়েছিল যে উনি এসে শুরু করেছেন। কি? মডেল, ডায়মন্ড হারবার মডেল। ওইসবের কি কোনো গুরুত্ব আছে? ওসব তো প্রচারের জন্য করা হয়। এবং অনেকে বলছেন দলের যে উনি হচ্ছেন আগামী দিনের এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কে ভাই? কি নাম তার? যখন হবেন তখন দেখে নেবো কি মুখ্যমন্ত্রী। আপনার কি মনে হয় কোনো চান্স আছে, হতে পারে সম্ভব? বাংলার মানুষ কি না, আমি এতটাই? জানি না কে মানুষটি, কে তাকেই তো আমি রেকগনাইজ করতে পারছি যাকে না। বলছেন তালপাতার সেপাই। আমি কাউকে তালপাতার সেপাই বলছি না সেই অর্থে। হুম। যারা সেনাপতি বলছেন, সেনাপতি বলে দাগিয়ে দিচ্ছেন, আমি তাদেরকে বলছি যে সেনাপতি তখনই হওয়া যায় যখন তিনি বহু যুদ্ধের নায়ক, বহু যুদ্ধে তিনি জিতেছেন, বহু রাজনৈতিক যুদ্ধে। রাজনৈতিক যুদ্ধ তো শুধু ভোটে জেতা নয়, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে ছিলেন। তো তিনি ছিলেন না, অথচ সেনাপতির নামে অভিহিত হন, তাকে আমি তালপাতার সেপাই ছাড়া কি বলবো? তার মানে যেটা আপনি বলছেন যে উনার পলিটিক্যাল ভবিষ্যৎ বলে কিছু নেই, না, যাকে না, বলা আমি হচ্ছে কে দুর্বৃত্ত। ওনার ওনার কথাটা বলেও যদি আপনি আমাকে রেফার করেন কোনো একটা মানুষের নাম, আমি যাকে রেকগনাইজই করছি না, ওকে। তার সম্বন্ধে আমি তো কোনো মন্তব্য করবো না। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। আপনি যেহেতু এজলাসে ছিলেন, যাকে আমরা বাংলাতে ভাইপো বলে চিনি, তার গ্রেপ্তার হওয়াটা কি খুব জরুরি মানে ছিল? মানে সেরকম কি এভিডেন্স পেয়েছেন? আপনি তো মামলা অনেকটাই দেখেছেন। ওই ভাইপো, নামটা বললাম না। ভাইপো নামে আমার কাছে, নাম করে আমার কাছে কেউ কোনো সাবমিশন করেনি। অভিষেক নামে কিছু এসেছিল? আমার মনে পড়ে না, হয়তো আমি তো কত লোকের, কত ভালো মানুষ, খারাপ মানুষ, অনেকের নাম তো বিভিন্ন অর্ডারে আছে। তো এই নামটা আমার মনে পড়ে না যে আমি সেই নামটা উল্লেখ করে কোনো অর্ডার দিয়েছি বলে। কোন তলের চিঠি বলে কোনো খবর এসেছিল? কুন্তলের চিঠি? চিঠি লেখা, ইডি এজেন্সির বিরুদ্ধে হ্যাঁ, থানাতে হ্যাঁ, অ্যাকশন হ্যাঁ, নেওয়ার হ্যাঁ, হ্যাঁ, আপনি একটা অর্ডার এসেছিল। করেছিলেন, সিবিআই হ্যাঁ, এনকোয়ারি অর্ডার। হ্যাঁ, হ্যাঁ। আপনার কেন তো মনে হয়েছিল যে সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি বলে একজনকে ডেকে জেরা করা উচিত কারণ ওই তার চিঠি তার কাণ্ডে? রেফারেন্স দেওয়া হয়েছিল। আচ্ছা। কুন্তলবাবু নিজেই দিয়েছিলেন সেই রেফারেন্স। বোধহয় কুন্তলবাবু হ্যাঁ। চাইছিলেন যে ওই রকম কি নাম ভদ্রলোকের, তিনি হয়তো জড়িয়ে যান। তো আমি সেটা করেছি এবং তার বিরুদ্ধে তো উচ্চতর আদালতে গেছে। উচ্চতর আদালত তো কিছু কোনো করেনি। তো এরকম যার নাম করেছিলেন সেই চিঠিতে, যার কথা বলেছিলেন, এবং একটা আহ, একটা মিটিংয়ে বোধহয় সেরকম কিছু নাম উল্লেখ হয়েছিল। আমি সেটা লিখেছিলাম আমার অর্ডারে, যে তিনি যার নাম বলছেন তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। তো তার সম্পর্কে আরো যা সব শুনেছি, আপনার মনে হয় না যে তার গ্রেপ্তার হওয়াটা খুব দরকার ছিল? দেখুন, আমার মনে হয় যে কোনো দুর্বৃত্তেরই গ্রেপ্তার হওয়া এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া প্রয়োজন। তো কেউ যদি ক্রমাগত ছোটাছুটি করে কোর্ট ও কোর্ট সে কোর্ট গিয়ে থাকেন এবং সেখানে গিয়ে কান্নাকাটি করে থাকেন, এটা করতে অনেক সময় দয়ালুও হয়। হুম। তো তারা তাকে খানিকটা আশ্বাস দিয়েছে যে না, ঠিক আছে। অনেকেই দেন, অনেক দুর্বৃত্তই সেই আশ্বাস পায়। তো আরও কয়েকজন নতুন দুর্বৃত্ত সেই আশ্বাস পেলে তো আমার কিছু বলার নেই। তবে আমি মনে করি যে কোনো দুর্বৃত্তেরই, যার বিরুদ্ধে সাবস্টেন্সিয়াল অভিযোগ আছে, যাদের নাম বিভিন্ন তদন্ত প্রক্রিয়ার মধ্যে এসে গেছে, তাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে কঠোর প্রশ্ন করা দরকার, কঠোরভাবে প্রশ্ন করা দরকার। আচ্ছা, এক্ষেত্রে কি এজেন্সিগুলোর গাফিলতি লক্ষ্য করেছেন তাদের কাজে? হ্যাঁ, আমার প্রথমে মনে হয়েছিল যে এজেন্সিগুলো খুব গাফিলতি, ওদের খুব স্লো চলছে, কারণ ওদের লোকবল খুবই কম। কিন্তু করতে করতে আমি বুঝতে পারি যে তারা তলে তলে নীরবে অনেক কাজ করছে, অনেক কাজ, অনেক কাজ করেছে। আর এটা তো বিরাট চক্র, একজন তো করেনি, একটা একটা একেবারে সংগঠিত অপরাধ। সংগঠিত অপরাধ সংগঠন তৈরি করে একটা সংঘ বা একটা সংগঠন ছিল,
তার মাধ্যমে এই অপরাধগুলো ধরেছে, তাদেরকে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদেরকে থেকে অনেক তথ্য জোগাড় করতে হবে, করে তারপরে যারা আসল অপরাধী বা খানিকটা অপরাধের সঙ্গে যুক্ত যারা, তাদেরকে তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে করতে হবে, বিচার শুরু করতে হবে। তো অনেকের এগেনস্টে তো চার্জশিট জমা পড়ে গেছে। আপনি মনে হয় এটাও বলেছিলেন না যে এজেন্সির ব্যাপারে তাদেরও সম্পত্তি দেখবো কারো কারো ক্ষেত্রে, কারণ আপনার মনে হয় হ্যাঁ, কিরকম প্রশ্ন তৈরি হয়েছিল যে কেউ কেউ আন্ডারস্ট্যান্ডিং করছেন হ্যাঁ, হ্যাঁ, টাকা পয়সার হ্যাঁ, বিনিময়ে। হ্যাঁ, হ্যাঁ, মনের প্রশ্ন তৈরি হয়েছিল। মনের প্রশ্ন তৈরি হয়েছিল প্রয়োজনে। প্রয়োজনে আমি যে এই এজেন্সিগুলো আছে যারা তদন্ত করছে, তাদেরকে আমি এফিডেভিট অফ অ্যাসেটস দিতে বলবো, এটা বলেছিলাম। কিন্তু সেটা আমি আলটিমেটলি করিনি, কারণ আমি তখন আস্তে আস্তে বুঝতে শিখেছি, বিভিন্ন সাবমিশনের মধ্যে দিয়ে তারা যখন সাবমিশন করতো এবং আমাকে দেখাতো, বিভিন্ন রিপোর্ট ফাইল করতো, যে তারা কিন্তু অতি সংগোপনে অনেক কাজ করছে, একেবারে করছে না তা নয়, বেশ কাজ করছে। স্যার আরেকটা বিষয়, আমরা সাধারণ মানুষ, আমরা যখন কোর্টে কখনো যাই আমরা দেখি আমরা ডেট পাই না, আমাদের ডেট পেতে গেলে সমস্যা লাগে। কিন্তু আমি দেখি কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ ঘটলো, সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল, হিয়ারিং হয়ে গেল, অর্ডার হয়ে গেল। তো সেটা, এগুলো কি করে হয় বলুন তো? এটা এটা হয়, যে অভিযোগটা করা হয়, যিনি অভিযোগ করেন গিয়ে, তার অভিযোগের গুরুত্বটা সেই বিচারপতি বিচার করেন, যে কত অভিযোগের গুরুত্ব কতটা। যদি দেখা যায় যে অভিযোগের গুরুত্বটা মারাত্মক এবং সেটা সেই মুহূর্তে হস্তক্ষেপ না করলে সেটায় যিনি অভিযোগ করছেন তিনি একটু বিপদে পড়তে পারেন, সেক্ষেত্রে কোর্ট হস্তক্ষেপ ইমিডিয়েটলি করে। কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশি দেখি, মানে আমরা ওর থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই হয় না, হুম, এখানে কোথাও কি লিঙ্ক চ্যানেল এটা এটা কি কাজ হয়? আমার মনে হয়নি, আমার মনে হয়নি। এবং আমি ভারতীয় জুডিশিয়ারিকে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে, আমার সব এর সঙ্গে আমি আমার সব আহ, হৃদয়ের থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাবো, যে ভারতের জুডিশিয়ারি একটা অসাধারণ কাজ করে। কিন্তু অসাধারণ। আপনি যে একটা চিঠি করেছিলেন কলকাতা হাইকোর্টের এক বিচারপতির সম্পর্ক নিয়ে। না, সে তো কিছু কিছু বিচারপতি থাকতেই পারেন এবং আছেনও, কিন্তু বিচারপতি তিনি তো আর সমগ্র জুডিশিয়াল সিস্টেম নন। হুম। কি হলো স্যার সেটার? কিছু তো দেখতে পেলাম না। একটা তো সুপ্রিম কোর্ট নিজে বিচার করবেন, পাঁচ পাঁচ সদস্যের বেঞ্চ তৈরি হয়েছে। আমরা চেয়েছিলাম যে আরো একটু দ্রুত হোক, যে অ্যাকশন হওয়ার, কিন্তু যেন কোথাও মনে হচ্ছে চাপা পড়ে গেল। কোনোদিন হয়তো হবে, কোনোদিন হয়তো হবে, সুপ্রিম কোর্টে তো অনেক কাজ। আর প্রথম পাঁচজন বিচারপতিকে নিয়ে একটা বেঞ্চ তৈরি করা হয়েছিল। এই প্রথম পাঁচজন বিচারপতি তো ভয়ঙ্কর ব্যস্ত, অন্য সব হুম, বিচারপতির মতো। হুম। এই পাঁচজনকে একসঙ্গে নিয়ে তৈরি করে আবার একটা বেঞ্চ তৈরি করে দিনের দিনের পর দিন বসা, এটা একটা দুরূহ কাজ। এটা আমরা যারা এতে ছিলাম, আমরা যারা জুডিশিয়ারিতে ছিলাম, আমরা তো ভেতরের অবস্থাটা খানিকটা জানি। এটা ভীষণ দুরূহ কাজ। কিন্তু আজও তিনি বদলি হলেন না কলেজিয়াম হওয়ার পরেও। মানে একটা অংশের বিচারপতিকে আমরা এরকম দেখছি, আপনারা যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে চাপ দেখছি, সে পোস্টার থেকে শুরু করে ইত্যাদি। আপনি যদি কখনো সুযোগ পান, এইসব সিস্টেমের পরিবর্তন আনার চেষ্টা করবেন, যে যেভাবে চলছে, যে ধরনের না, প্রশ্ন তৈরি হচ্ছে? আমার তো সেই সুযোগ পাবার কথা নয়, কারণ এই সুযোগটা থাকে ভারতের প্রধান বিচারপতির। না, একটা কেন্দ্রীয় সরকারেরও তো একটা কোথাও কোথাও একটা সে কেন্দ্রীয় সরকারের একটা থাকে। সে থাকে, কিন্তু কেন্দ্রীয় সরকারও যে বিচারে স্বচ্ছতা হস্তক্ষেপ আনার করে। ক্ষেত্রে, স্বচ্ছতা আনার ক্ষেত্রে। না, স্বচ্ছতা ওই চিফ জাস্টিস তার যে কলেজিয়াম, তাদের যে অন্যান্য বিভিন্ন কমিটি, তাদের মধ্যে দিয়েই সেই স্বচ্ছতা আনার ব্যবস্থা করেন। এটা কিন্তু কোনো কলেজিয়াম হয়ে পড়ে থাকবে, কার্যকরী হবে না, এটা তো একটা বলার জায়গা থাকবে, সে নিশ্চয়ই একটা থাকবে তো, একটা সিস্টেম মেনটেন হবে না কেন? সেটা তো বিচারাধীন বিষয়। হুম। সেটা তখন আমি বলবো, যখন বিচারটা হয়ে যাবে তখন বলবো। তার আগে তো আমার কোনো মন্তব্য করা উচিত না, কারণ আমার নামও সে তার মধ্যে আছে, কারণ আমি প্রশ্নটা তুলেছিলাম, দুটো প্রশ্ন তুলেছিলাম, খুব সিরিয়াস প্রশ্ন। তো সেটা যখন বিচার হয়ে যাবে, বিচারাধীন বিষয়ে আমার আর কিছু বলার নেই। তবে ভারতীয় জুডিশিয়ারিকে আমি ভয়ঙ্কর সম্মান করি, ভয়ঙ্কর। আমার নিজের সে তো অভিজ্ঞতা থেকে অবশ্যই। আমি দেখেছি, আমি যেহেতু ভেতরের লোক ছিলাম গত পরশু পর্যন্ত, আমি দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সত্যি আমাদের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। জাস্টিস সিনহার পরিবারের জন্য কোনো চিন্তা হয় আপনার? না, পরিবারের সে জন্য। চিন্তা তো তাদের। আমি শুধু লক্ষ্য করেছি যে তাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে একটা এর সঙ্গে, একটা অপরাধের সঙ্গে। তিনি হয়তো ওকালতি করেছেন একজন অপরাধীর হয়ে। আহ, এই ধরনের খারাপ কাজ তো আমাদের রাজ্যের পুলিশ করেই থাকে, আচ্ছা, করেই থাকে। আর একটা কথা স্যার, আমাদের মানে সাধারণ মানুষের মনে এটা খুব প্রশ্ন, যে সিঙ্গেল বেঞ্চ একটা অর্ডার দিল, তিনি তো একজন বিচারপতি, তিনি তার আইন মেনে অর্ডার দিচ্ছেন, হঠাৎ করে দেখছি ডিভিশন বেঞ্চ জিজ্ঞেস আটকে গেল, এরকম বহু কেস হয়।
তো বিচারপতিরা তো বিচার করেন আইনের নিরিখে, হুম। সবটাই কি মত নিজের ইচ্ছে মতো তো করেন না, তো সেখানে হুম। এত মতের ডিফারেন্স কেন হয়ে যায়? এটা আমাদের একটা সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন। এইটা ঠিক ব্যাখ্যা আমি করতে পারবো না, কারণ একটা আম, দুজন মানুষের মতের তো মিল না হওয়ার সম্ভাবনাই বেশি, যেখানে দুজনেই খানিকটা আইন মেনে কাজ করছেন বলে মনে করছেন, আইনের প্রয়োগ করছেন। তো উম, এই কারণেই হয় মানুষের মনটা তো বদলে যায়। আমি একটা মন নিয়ে একটা বিচার করলাম, আবার যখন ডিভিশন বেঞ্চে গেল তখন দুজন মানুষ তাদের মন দিয়ে ব্যাপারটাকে দেখলেন। হুম, সেই জন্য বদলে যায়। তবে ও, এটার মধ্যে কোনো দুর্নীতি আছে কি নেই সেটা আমি না, এক্ষুনি বিচারটা তো হবে আইনকে মাথায় রেখে, এ তো নয় যে মন আইনকে, গড়া, হ্যাঁ, একদম একটা সিস্টেম মেশিনের মতো তো। হ্যাঁ, আইনকে মাথায় রেখে অনেক সময় একটা বৃহৎ বৃহত্তর ব্যাখ্যা শোনার জন্যে অ্যাপিল কোর্ট ওই অর্ডারটাকে, যে অর্ডারটার বিরুদ্ধে অ্যাপিল হলো, সেটাকে স্টে করে বৃহত্তর ব্যাখ্যার জন্যে সময় দেন দুপক্ষকে। যদি তারপর দেখেন যে না, এটার আর বৃহত্তর ব্যাখ্যাতেও এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সেটাসাইড করা যাচ্ছে না বা ইন্টারফেয়ার করা যাচ্ছে না, তখন করেন না। আবার অনেক সময় তাদের যখন মনে হয় করেন, তারা করলেন। তারপর কেউ একটা, কোনো একজন অ্যাগ্রিভড পার্টি সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বলে দিল যে না না, সিঙ্গেল বেঞ্চ যা বলেছিল সেটাই ঠিক আছে, ডিভিশন বেঞ্চের অর্ডারটা সেটাসাইড করে দিল। এটাও হয়। ওকে স্যার, এটা একটু, কিন্তু আর একটা কথা স্যার সামনে এসছে যে আপনি নাকি বিচারপতির চেয়ারে বসেই পলিটিক্সের সঙ্গে আহ, মানে যোগাযোগ রেখে চলছিলেন, এবং সেই অবস্থাতেই নাকি আপনি অর্ডার টর্ডার দিয়েছেন, এবং সেগুলোকে নিয়ে নাকি আবার হায়ার কোর্টে বলা হচ্ছে ধুর, সেগুলোকে ক্যান্সেল করার জন্য। ধুর, তালপাতার সেপাই কিন্তু বলেছেন। কে তালপাতার সেপাই, কে পাতার সেপাই, আমি এই নিয়ে কোনো মাথা ঘামাতেই রাজি নই। ঠিক আছে, তো এরা যদি করুন না, এরা যদি মনে করেন, প্রমাণ করতে পারেন, দেখাতে পারেন যে আমি কোনো রাজনৈতিক মতাবলম্বী হয়ে আমি সেই দিয়েছি, কিন্তু ওটা তো কেউ একটা এই কথাটা বলছেন না যে দুর্নীতি হয়েছে কি হয়নি। এটা বলুন না যে দুর্নীতি হয়েছে কি হয়নি, সেটা ওই আমার যে অর্ডারগুলো সেখান থেকে কি দেখা যাচ্ছে, এবং সেই অর্ডারের সময় যে ডকুমেন্টগুলো দেখে আমি অর্ডার দিয়েছিলাম সেখান থেকে কি দেখা যাচ্ছে, দুর্নীতি হয়েছে কি হয়নি। ওই কল্যাণ এখন কেউ যদি বলেন, বড় লইয়া চেঁচাবেন, চেঁচা উনি উনি বলছেন যে সব নাকি স্টে হয়ে গেছে ইত্যাদি, 80%। মিথ্যে কথা, মিথ্যে কথা। 99% স্টে হয়নি। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ প্রাথমিকভাবে করে শুনে তারপর সেটাকে খারিজ করে দিয়েছে অ্যাপিলগুলোকে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা রটানো হচ্ছে। ওনার মিথ্যে কথা, এইসব কল্যাণ ম্যাজিস্ট্রেট মিথ্যে কথায় অত্যন্ত পারদর্শী, অসভ্যতাতেও অত্যন্ত পারদর্শী। তো এদের বিরুদ্ধে আমি অসভ্যতা করব না। কারণ ওই স্তরে আমি নামতে পারি না। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার শিক্ষা দীক্ষা কোন পরিবার, এই সম্বন্ধে আমি কালকে একটা মন্তব্য করেছি, এবং সেই মন্তব্য আমি আবার করছি, যে তার বোধহয় বেড়ে ওঠার মধ্যে, মানে ছোট থেকে বড় হয়ে বড় মধ্যে হয়তো কোনো বড় ফাঁকি ছিল, যে কারণে তিনি ভদ্রতা সভ্যতা জানেন না, শেখেননি। আচ্ছা, আপনি এত সব দুর্নীতির কথা বলছেন, তৃণমূল দলটা এরকম বলছেন, কিন্তু তার সুপ্রিমোকে আপনি কেন সার্টিফিকেট দিচ্ছেন? উনি ভালো কেন বলছেন? না না উনি না তো মাথা সার্টিফিকেট, না না দলটার। না সার্টিফিকেট তো সেই অর্থে দিচ্ছি না। আমি বলেছি যে বিরোধী রাজনীতি তিনি যখন করছিলেন, তখন দেখা যাচ্ছিল একমাত্র প্রকৃত বিরোধিতা তিনিই করছিলেন। তিনি তো তারপর তৃণমূল কংগ্রেস তৈরি করার পর তো তার সঙ্গে যারা আজকে, যারা তার পুরনো সৈনিক, তারা তার সঙ্গে ছিল, তিনি বিরোধিতা করছিলেন। আর এই তৃণমূল তৈরি করার আগেও তিনি একই কাজ করেছেন, একই রকম বিরোধিতা। যেখানে যখন তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের অন্যান্য নেতারা এই বিরোধিতা করেননি সিপিআইএম এর, তখন তো সিপিআইএম এর সংগঠন, এবং সিপিআইএম একটা ভয়ঙ্কর পার্টি, ভয়ঙ্কর দল। তো তিনি তো মারা যাবার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। এই যে বিরোধী রাজনীতি করতে তিনি করেছিলেন, সাহস দেখিয়েছিলেন, সেটাকে আমি কুর্নিশ জানিয়েছি। কিন্তু কিন্তু এখন তাকে তার তো যে কিন্তু অবস্থান, এই যে চোরেদেরকে মানে কার্যত পাশে থাকছেন, যে বালু কি করেছে, তারপরে এই এটা কেষ্ট কি করেছে, দুটো, এরপরেও তাকে কি করে ভালো আমি বলা যায়? মনে করি না ভালো, ওই অর্থে আমি প্রশাসক হিসেবে তো ভালো বলিনি। আচ্ছা, আচ্ছা, প্রশাসক হিসেবে আমি তাকে শূন্য দেবো, আচ্ছা। শূন্য। তো কারণ এই পরিমাণ দুর্নীতি প্রশাসন একটা সরকার চালাতে গিয়ে, এটা এর আগে দেখা যায়নি, আর পশ্চিমবঙ্গে নতুন। আপনি একটা কথা বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন দেব, ঢাকিটা কে? না, ঢাকি সমেত বলতে আমি ওই এর তখন তখন যিনি চেয়ারম্যান ছিলেন বোধহয়
প্রাথমিক মানিক। শিক্ষা সংসদের মানিক না, তখন বোধহয় নতুন চেয়ারম্যান এসে গেছেন, তারা এমন একটা সাবমিশন করছিলেন আচ্ছা, গৌতম পাল। যে সেটা অত্যন্ত বিরক্তিকর, মিথ্যে বিরক্তিকর সাবমিশন, সেটা ধরা পড়ে যাচ্ছিল। তখন আমি কথাটা বলেছিলাম যে আমি কিন্তু ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, অর্থাৎ ওই এটাকে কমিটিটাকে সুপারসিড করে দেবো। আর ধেড়ে ইঁদুর, হ্যাঁ, ধীরে ইঁদুর তো থাকেই, সেটা ধীরে ইঁদুর সেটা কি থাকে। ওর মধ্যেই না আর একটু আরো উপর দিকে ভেবেছিলেন? ওর মধ্যে থাকতে হতে পারে, আরো ওপরে থাকতে পারে, সে তার তদন্ত চলছে, তদন্তে নিশ্চয়ই কিছু খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, আপনি কি আগে বাম রাজনীতি করতেন? এটা কেউ কোনোদিন কেউ করিনি, বলছে। কোনোদিন করিনি, আপনার কোনোদিন গুরু করিনি। হচ্ছেন বিকাশ না ভট্টাচার্য। না, গুরু বিষ্কার প্রসেস কি, আমি কার্য কার্যক্ষেত্রে অনেক মামলা বিকাশ ভট্টাচার্যের জুনিয়র হিসেবে করেছি। শুধু বিকাশ ভট্টাচার্যের না, আমি অত্যন্ত দক্ষ আইনজীবীদের, অন্যান্য দক্ষ আইনজীবীদের সঙ্গেও জুনিয়র হিসেবে কাজ করেছি। শুধু বিকাশ ভট্টাচার্য তো নয়, আমি অনিন্দ্য মিত্র সাহেবের সঙ্গে কাজ করেছি, বিমল চ্যাটার্জি সাহেবের সঙ্গে কাজ করেছি, এরকম অনেক অনেক মানুষের সঙ্গে কাজ করেছি। বিকাশ দার সঙ্গে কথা হয়েছে যে আপনার সিদ্ধান্ত? না, কথা হয়নি, কথা হয়নি। আবার কল্যাণ বলছিলেন যে কালকে কল্যাণ ব্যানার্জি যে আপনি নাকি মামলা করতে পারতেন না, মাথা নিচু করে যেতেন, ইংরেজিতে ভালো করে কথা বলতে পারেন না, মানে এইভাবে যাতা। ঠিক আছে, যদি তিনি বলেন, তার যদি মনে হয় তিনি খুব ভালো ইংরেজি বলেন, তাহলে তার ইংরেজি রেকর্ড আপনি শুনবেন, ইংরেজি কি বলছেন। হুম, তো আহ, ইংরেজি তো একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ। বিদেশি, কিন্তু ভারতীয় ইয়ে হয়ে গেছে। ইন্ডিয়ান ইন্ডিয়ান ইংলিশে তো আমি কথা বলেই থাকি, বলিও, ভুল কোথায়? ঠিক আছে। না, একেবারেই। আমি শেষের দিকে চলে এসেছি স্যার, অনেকটা। আপনিও ব্যস্ত, আমি দেখতে পাচ্ছি প্রচুর ফোন আসছে। আমি কিছু আরো কয়েকটা জানতে চাই, অনেকে জানতে চান আর কি আপনার, অ্যাকচুয়ালি আপনি কোথাকার লোক ছোটবেলা? আমরা আমরা আমাদের পরিবার হাওড়া জেলায় আহ, ডোমজুড়ের কাছে একটি গ্রাম, সেই গ্রামের লোক মনে আমরা। মনে আছে গ্রামের নামটা? হ্যাঁ, কেন থাকবে না, আমি তো বলুন যাই এখনো। বলুন। সেই গ্রামের নাম যোধগিরি লক্ষণপুর। এটা বললে লোকে সহজে চেনে, কারণ লক্ষণপুর একটা বড় গ্রাম। আচ্ছা। যোধগিরি বললে চট করে একটু মনে, ও যোধগিরি লক্ষণপুর, যোধগিরি বললি বলে ও যোধগিরির সঙ্গে লক্ষণপুর, কারণ ওই পঞ্চায়েতটা ওই রকম, যোধগিরি লক্ষণপুর। ওইখানকার লোক আমরা, হাওড়া জেলার। তারপর সেখান থেকে আমরা হাওড়া জেলাতেই কদমতলা এলাকায় হুম। একটা জায়গায় আমাদের আর একটা তৈরি হয়, থাকার বাড়ি, ওখানেও আমাদের থাকার বাড়ি আছে কদমতলাতেও। সেখানে কদমতলা বাজারের কাছে সেখানে আমাদের একটা বাড়ি ছিল, সেটা সম্প্রতি, অতি সম্প্রতি সেটা বিক্রি হয়ে গেছে, কারণ আমরা ওটাকে মেনটেন করতে পারছিলাম না। তারপরে আর একটা আমার বাবার কাকা, তিনি এতে চলে আসেন, কলকাতায় চলে আসেন, ওইখান থেকে কদমতলা থেকে এসে তিনি ব্যবসা শুরু করেন। এবং আমার বাবার বাবা যেহেতু খুব ছোটবেলায় মারা যান, এবং আমার আর এক আহ, আমার বাবার এক জ্যাঠা, তিনিও খুব ছোটবেলায় মারা যান, খুব তাদের ছোট ছোট বাচ্চা টাচ্চা রেখে। আমার বাবার বাবা মারা গিয়েছিলেন, আমার বাবার বয়স যখন 3 বছর, আর আমার পিসির বয়স ছিল তখন 3 মাস। ঠিক আছে। তো তখন সেই জন্য আমার ওই দাদু সারা জীবন একটা একটা নিজেকে কঠোর শৃঙ্খলার মধ্যে রেখেছিলেন, এবং নিজে বিয়ে করেননি এই ছেলেপুলেগুলোকে মানুষ করতে হবে বলে। তো তার এমনই দুর্ভাগ্য যে তিনি মানুষ করেও ছিলেন, কিন্তু একটা বিরাট অংশে তারপরে তার ভাইয়ের অন্যান্য ছেলেপুলে, তাদেরও মানুষ করার জন্য তিনি প্রচুর অর্থ উপার্জন করতেন। মানে সে তখনকার স্ট্যান্ডার্ড, এখনকার স্ট্যান্ডার্ডে নয়, তখনকার স্ট্যান্ডার্ডে। তো তিনি এই সব ব্যবস্থা করতেন, এবং একটা বিরাট দুটো প্রজন্মের অন্তত অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ পর্যন্ত তার এমনই দুর্ভাগ্য যে তার ছোট ভাইরা, ছোট ভাইপো, মানে আমার বাবা তার ভাইপো, ওরা মারা গিয়েছেন তার চোখের সামনে, এরকম সব হয়েছে। তো অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ সবই তার পয়সাতেই হয়েছে। তো তাকে আমি অত্যন্ত নমস্য ব্যক্তি বলে মনে করি, এবং তিনি নিজের জীবনে যে ত্যাগ স্বীকার করে আসেন, এবং যেসব ভীষণ সৎ মানুষ ছিলেন, এই সততা যারা আমাকে আজকে গালাগালি করেন তাদের পরিবারের কতজনের ছিল আমি জানি না। আপনি তাহলে স্কুল মানে পড়াশোনা কোথায়? আপনি একটা প্রশ্ন কল্যাণ ব্যানার্জিকে করবেন তো, যে তিনি হঠাৎ কলকাতায় আসা শুরু করলেন করতে, ছিলেন তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কি কারণে এলেন জানেন? আমি বলবো না, আমি অত নিচে নামবো না। কিন্তু এসব প্রশ্ন যদি ওই কল্যাণ ব্যানার্জি অসভ্যতা বন্ধ না করে, তাহলে কল্যাণ ব্যানার্জির পেন্টুলটি আমি খুলে দেবো, তখন তিনি কোথায় দাঁড়ান আমি দেখবো। আপনাকে কিন্তু উল্টোপাল্টা বলবেন, যা লোকটা তো না, বলবে, লোকটাকে তো সবাই জানে, লোকটা তো কোর্টে দাঁড়িয়ে গালাগালিই করে, মামলা কত কোথায় করে, তাই না? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে স্যার, পড়াশোনা তাহলে কোথায়?
আমার পড়াশোনা কলকাতা শহরে। সব পুরোটাই? আপনার ক ভাই আপনারা? আমরা 2 ভাই। আমার এক দিদি আছেন, তিনি হাওড়া কদমতলায় থাকেন। আর ভাই কি করেন? আমি আমার ভাই একসঙ্গেই থাকি, এখনো প্রায় একসঙ্গেই আছি বলা যায়। না, কোন প্রফেশনে? আমার ভাই একটা বড় কোম্পানির এরিয়া ম্যানেজার। তাহলে একেবারে একটা সাধারণ পরিবার থেকে ও অত্যন্ত সাধারণ মানে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছি। বাংলা কারণ মিডিয়ামে আমার পড়াশোনা করেছেন? বাংলা মিডিয়াম। কারণ আমার বাবা প্রাইমারি যখন স্কুল নাকি? প্রাইমারি স্কুল, তারপর বাংলা প্রাইমারি স্কুল, তারপর বাংলা সেকেন্ডারি স্কুল। তবে স্কুলটা ভালো ছিল, মিত্র ইনস্টিটিউশন মেন, আমাদের মির্জাপুর স্ট্রিটে বা সূর্য সেন স্ট্রিটে। তো সেখানে পড়াশোনা করেছি ক্লাস 12 অবধি, তারপর কলেজে গেছি। তো যেটা বলছিলাম যে আমরা অত্যন্ত, আমার বাবা মারা যাওয়ার পরে যে ভয়ানক আহ, অর্থকষ্টের সম্মুখীন আমরা হয়েছিলাম, এবং তার ফলে সেখান থেকে বেরিয়ে আসতেও সময় লেগেছে অনেক। সেসব হয়েছে, সেসব ফেস করেছি। আপনি তো এই আর বাড়িতে সেই জন্যই বোধহয় অসহায় মানুষের অসহায়তার ব্যথা কতটা, সেটা আমার একটা ফার্স্ট বুঝতে হ্যান্ড পারেন। অভিজ্ঞতা আছে। একেবারে। এবং এখানেও তো আপনি একাই থাকেন এই ফ্ল্যাটে, না? এখানে আমি একা থাকি, কিন্তু এই ফ্ল্যাটটায় আমার ভাইয়েরও এসে থাকার কথা, কিন্তু সে ওই শিয়ালদা এলাকাটা ছাড়তে পারছেন না। তার এত প্রিয় জায়গা। আমারও খুব প্রিয় জায়গা ছিল, আমি তো 56 বছর বয়স অবধি শিয়ালদাতেই ছিলাম। আজকে আমার বয়স 61। এই তো 5 বছর হলো এই ফ্ল্যাটে এসেছি। ওখানে থাকতেন? ওখানেই থাকতাম, তো শিয়ালদাতেই থাকতাম, আমাদের আদি বাড়ি শিয়ালদা। মানে যে পড়াশোনা কি ওখানে ওখান থেকে করেছেন? শিয়ালদাতে করছি, শিয়ালদা পুরো থেকে ওখানে করেছি। হাঁটা চলা, হ্যাঁ খেলা, হ্যাঁ হ্যাঁ। গলিতে খেলা? হাঁটা চলা, পাড়ার বন্ধু, সব সব সব। কি খেলতে ভালোবাসতেন? আমি ফুটবল খেলতে খুব ভালোবাসতাম। কোন লেভেল, মানে স্কুল লেভেলে খেলেছেন? না, স্কুল লেভেলে তো খেলেইছি, স্কুল লেভেলে তো খেলেইছি। আমার এক সময় খুব ইচ্ছে হয়েছিল ফুটবলার হব, আচ্ছা। কিন্তু সেটা হঠাৎ বাবা মারা যাওয়ায় সেটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারিনি। আমাকে পড়াশোনাতেই মন দিতে হয়, কারণ ফুটবল খেলে একটা চাকরি জোটানো তো খুব মুশকিল। পড়াশোনা করে অনেক অনেক ধরনের চাকরি টাকরি পাওয়া যায়, সেই জন্যে আমি ফুটবল খেলা ছেড়ে মানে দিই। ফার্স্ট টার্গেট ছিল মানে খেলোয়াড় হবেন? হ্যাঁ, ফার্স্ট টার্গেট ছিল ফুটবলার হব। তবে আমি পরে শুনেছি যে আমার যে ধরনের চেহারা, সেই চেহারা দিয়ে বড় ফুটবলার হওয়া যায় না। আপনি কলকাতা মাঠের কোন ক্লাবের সমর্থক ছিলেন? এই যে আছে আমি মোহনবাগানের সমর্থক ছিলাম। মোহনবাগান। মোহনবাগানের। তো মাঠে যেতেন না এই খেলাধুলা দেখতে? হ্যাঁ, মাঠে যেতাম। 1 টাকা 10 পয়সার একটা টিকিটের লাইনে কোনোদিন দাঁড়াতাম, কোনোদিন 60 পয়সার টিকিটের লাইনে দাঁড়াতাম। পুলিশের ঘোড়ার তাড়া খেতাম। Very good. খুব। এখনো দেখেন ফুটবল খেলা? এখন দেখি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি, দেখেন। ভারতীয় ফুটবল আর দেখি না। কার ভালো লাগে এখন বেস্ট প্লেয়ার আপনার ইন্টারন্যাশনাল? অবশ্যই মেসি, মেসি। অবশ্যই মেসি। ওই দেশেরই সাপোর্টার নাকি বিশ্বকাপে? আর্জেন্টিনা? হ্যাঁ। আর্জেন্টিনার হুম, সাপোর্টার? হুম, হুম। সিনেমা দেখেন নাকি? প্রচুর সিনেমা দেখি, সিনেমা এলেই সিনেমা দেখে ফেলি। বাংলা সিনেমা, হিন্দি সিনেমা তো বাংলা সিনেমা দেখেন? হ্যাঁ, কেন দেখবো না। কি ধরনের সিনেমা দেখেন? এই তো সেদিন আমি হুব্বা দেখে এলাম, হুব্বা? ব্রাত্য বসুর তৈরি। হ্যাঁ, খুব ভালো লাগলো। কথা হয়েছে নাকি বার্তার সঙ্গে তারপরে? না, আমার সঙ্গে তো ওনার পরিচয় মানে খুব খুব অল্প, কথা হয়নি। কিন্তু আমার এক কমন ফ্রেন্ডের মাধ্যমে হয়তো ব্রাত্য বসু শুনেছেন যে আমার খুব ভালো লেগেছে। আমার দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় করে উঠতে পারলাম না। আমার 2বার 3বার ছবিটা দেখার মতো, অসাধারণ। এই হুব্বা শ্যামলকে নিয়ে আহ, প্রথম লেখাটা লেখেন সুপ্রতিম সরকার, যিনি এখন ওই ওই দক্ষিণবঙ্গ বোধহয় ওই এলাকাটার দায়িত্বে দেখছেন, ওই সন্দেশখালী। সুপ্রতিম সরকার অত্যন্ত পড়াশোনা করা লোক। এডিজি দক্ষিণবঙ্গ। হ্যাঁ, এরা তো যারা আইপিএস, তারা তো অত্যন্ত পড়াশোনা করা দক্ষ লোক হন। তো সেই জন্যই তাদের ভয়ঙ্কর বুদ্ধিও হয়, কিন্তু তাদেরকে ব্যবহার করে না ঠিক মতো। কিন্তু আপনি এই সিনেমা খুব ভালো করেছেন বলছেন, কিন্তু তার দপ্তর, তাদের সরকার, তাদের অবস্থান দেখি তো প্রশ্ন তৈরি হয়, যে ব্রাত্য বসু সম্পর্কেও প্রশ্ন তৈরি হয়ে যায়, যে তারা বাস্তবে কেমন টাইপের। না, বাস্তবে যেরকমই হন, তিনি যদি একটা সৃষ্টিকর্ম করেন, সেটা দেখে আমার যদি ভালো লাগে, তাহলে আমি তো অকুণ্ঠ প্রশংসা করতে রাজি আছি। বই পড়েন? হ্যাঁ, আমি খুব বই এখন কি পড়ি। ধরনের বই পড়ছেন? এই মুহূর্তে আমি একসঙ্গে 2-3টে বই পড়ছি। একটা হচ্ছে আগের পড়ে রাখা বই, আখতারুজ্জামান ইলিয়াসের, সেই বইটা পড়ছি। আবার সব মনে পড়ে যাচ্ছে বেশ, মানে সুতোগান মধুর, সুতোগান আরো মধুর, সেরকম ঠিক না। অনেক সময় সুতো পড়া, মানে পড়ে রাখা বই, সেটা পরে পড়তে আরো ভালো লাগে, সেটা পড়ছি। অমিয়ভূষণ মজুমদারের গড় শ্রীখণ্ড বলে একটা উপন্যাস পড়ছি। আর শ্যামল গাঙ্গুলির শাহজাদা দারাশুকো, সেটাও পড়ছি। এই 3টে একসঙ্গে আমি একদিন একটা পড়ি। নিজে কি লেখালেখি করেন না? এখনো শুরু করিনি, লেখালেখি করার ইচ্ছে আছে। কি লিখবেন? প্রথম তো একটা স্মৃতিকথা লিখবো। আচ্ছা। আত্মজীবনী নয়, স্মৃতিকথা লিখবো। সেটা কি খুব তাড়াতাড়ি শুরু করবেন? ইচ্ছে তো ছিল, কিন্তু এখন আমি এখানে ওই রাজনীতিতে যোগ দিয়ে তাড়াতাড়ি শুরু করার জন্য তো সব ব্যবস্থা করেও রেখেছিলাম।
কিন্তু হঠাৎ আমি তো রাজনীতিতে চলে এলাম চাকরি ছেড়ে দিয়ে, তো সেই জন্য সেটা খানিকটা পিছিয়ে যাবে, তারপর দেখবো, লিখবো। খাওয়া দাওয়া কি ভালোবাসেন? বাঙালি মাছ ভাত। হ্যাঁ, মাছ ভাত, মাছ ভাত। রান্না তো লোক আছেন না একজন কাজে? রান্নার লোক আছেন, রান্নার এবং কাজের লোক একজন আছেন, তিনি এসে করে টুরে দিয়ে যান। আর আমি তো এই যে আমার কেউ আমার নেই, শিয়ালদা, মাঝে মাঝে নিজেকে করতে হয় নাকি? আমার না না আমাকে নিজেকে কিচ্ছু করতে হয় না। আমার শিয়ালদার যে বাড়ি, বললাম না সংসারটা একই হুম আছে, হুম। শিয়ালদার বাড়ি থেকে প্রতিদিনই প্রায় টিফিন কৌটো করে বিভিন্ন খাবার এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, সেগুলো খাই। নিজে কিছু রান্না করতে পারেন? শিখেছেন? না না, চাটা? কিছুকে চা করতে পারি, কিন্তু এখন আর করতে আলস্য লাগে, আলস্য করতে লাগে। পারি, আলস্য লাগে। যাই হোক, অনেকটা সময় স্যার কাটালাম, এবং আপনার তো একটা কথা আপনি শুনেছেন কিনা জানি না, আমি অত্যন্ত নাটক প্রিয় এবং হ্যাঁ হ্যাঁ দেখেছি। আমি একজন গ্রুপ থিয়েটারের কর্মী ছিলাম বহুদিন, বহুদিন ছিলাম। এবং নাটক আমার কাছে অত্যন্ত প্রিয় একটা জিনিস, যাকে আমি সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করি। এবং আমি মনে করি বহু তরুণ, কিশোর তরুণ যুবক, এদের ভালো নাটকের সঙ্গে, ভালো নাটক এবং নাটকের দলের সঙ্গে যুক্ত হওয়া উচিত, তাহলে ব্যক্তিত্বের স্ফুরণ হয়। অবশ্যই আপনার বিভিন্ন দিকের আমরা খবর শুনেছি, এবং সেই জন্যই তো আপনাকে এত মানুষ ভালোবাসেন। কিন্তু এখন এত মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে আপনার এই পলিটিক্সে জয়েনকে ঘিরে। ঠিক হুম। আছে, 5 বছর হয়তো আপনি থাকলে হয়তো কিছু অর্ডার বের করতে পারতেন, কিন্তু তার থেকেও যদি আরো 5 পাঁচ মাস বছর কাজ পাঁচ করতে মাস পারতেন। থাকলে হ্যাঁ। শেষ শেষ 4-5 মাসে বিশেষ কাজ করা হয়ও যায় না। না, সে করা আগে যায় না। ছেড়েছেন, ভালো করেছেন। যদি এটা বড় প্ল্যাটফর্মে কাজ করতে পারেন ভালো হয়, কিন্তু সে প্রত্যাশা আমি শুধু ভাবছি যে আপনি কত পূরণ করতে আমি পারবেন তো, জানি না, এনার্জি ধরে রাখতে পারবেন তো, কারণ আমার যা তো সব শুরু হয়ে গেছে নোংরামি এখনই। নোংরামি করুক, নোংরামি কিন্তু করুক। আপনাকে থাকতে হবে, লড়ে থাকতে হবে, এটা কিন্তু। আমি থাকবো বলেই তো এসছি, থাকবো বলি যতদিন পারবো, যতদিন আমার শরীরে কুলোবে ততদিন থাকবো। হেরে গেলে মন ভেঙে যাবে না তো? না না, এই জীবন মানেই তো বড় বড় ব্যর্থতা আর ছোট ছোট সাফল্য, কখনো কখনো। বিভিন্ন আঙ্গিকের সব নেতা নেত্রী হন, মানিয়ে নেওয়া ইত্যাদি হুম ব্যাপারগুলো থাকে তো। তো বানিয়ে নেওয়ার চেষ্টা তো আপ্রাণ মানে করবো। আপনার বললেন লাইফে এত ওঠাপড়া হয়েছে, এগুলো কোনো ব্যাপার নয়, তাই তো? না, এগুলো তো আমি দেখে এসেছি, জীবনের ওঠা পড়া, ভেসে যাওয়া, এসব আমি দেখে এসেছি, এগুলো আমাকে আর ছুঁয়ে যায় না। আর আমার একটা কথা, আমি আমার কবির সুমন আমার অত্যন্ত প্রিয় গায়ক, এখন তার নাম কবির সুমন, আগে ছিল সুমন চট্টোপাধ্যায়। তিনি একবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যে আমরা মধ্যবিত্ত বাঙালিরা, আমি যদিও একটা সময় খুবই নিম্নবিত্ত হয়ে গিয়েছিলাম বাবা মারা যাওয়ার পরে, তো মধ্যবিত্ত বাঙালিরা এমন একটা শ্রেণী থেকে আসি, যে আমরা কিছু না কিছু উপার্জন, কিছুই যদি করতে না পারি তাহলেও কিছু না কিছু উপার্জন আমরা করে নেবো, না খেতে পেয়ে আমরা মরবো না। এই কথাটা আমাকে খুব নাড়া দিয়েছিল, যে এটা তো একটা সত্যিই তো পজিটিভ কথা, যে আমি কি একটা চাকরি না পেলে অন্য কিছু করে করতে পারবো না? তো সেই সাহসে ভর করে তো আমি একটা WBCS এর মধ্যে চাকরি ছেড়ে দিয়ে এতে জয়েন করে ফেলছিলাম, প্রফেশনে জয়েন করেছিলাম। তো আমার সেটা হয়েছিল, আজকে সব আমি আমার এই 5 মাস যে আমার অর্থনৈতিক ক্ষতি হবে, সে তো কল্যাণ ব্যানার্জির হবে না, সে ক্ষতি। তো সেটা উনি কোনোদিনই বলবেন না, চেপে যাবেন সবসময়, কারণ মাইনের চেয়ে পেনশন অনেক কম, আর আমি কবে পেনশন পাবো আমি জানি না, ঠিক আছে। এতটা ঝুঁকি নিয়ে কিন্তু আপনি করলেন, ফিনান্সিয়ালি ঝুঁকি নিয়ে। হুম। কিন্তু আমি অনেকে দেখছি বলছেন যে উনি যদি একটা আলাদা নিজস্ব দল করতেন ভালো অসম্ভব, হতো। অসম্ভব। একটা আলাদা দল করতে গেলে যে মানুষের সহযোগিতা লাগে, যে টাকা লাগে, প্রতিটা গ্রামে গ্রামে, শহরের প্রতিটা কোনায় পৌঁছে যেতে হয়, সেই সংগঠন করার দক্ষতা বা যোগ্যতা বা অভিজ্ঞতা আমার নেই। সুতরাং ওইভাবে করা যেত না। একটা সলিড প্ল্যাটফর্মের দরকার, সেই প্ল্যাটফর্ম আমি বিজেপির মধ্যে খুঁজে পেয়েছি, সেই জন্য আমি বিজেপিতে জয়েন করে কাজটা করতে চাই। এটা কি ধর্মীয় আবেগ থেকে নাকি না 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 উন্নয়নের না না প্ল্যাটফর্ম না না, হিসেবে? ধর্মীয় আবেগ, এই ধর্মীয় ব্যাপারটাকে বেশি তুলে ধরে এই বামপন্থীরা। আচ্ছা। তো তারাই তো আজকে মিলিয়ে গেছে। বিজেপি তো 18টা রাজ্যে ক্ষমতায়, বামপন্থীরা কটায়? একটা, কেরল, আর কোথাও তো নেই। এই ধর্মীয় আর ওই একটা এই দল এই বলে ছাপ মেরে তো লাভ নেই, মানুষ তাদেরকে বেছে নিচ্ছেন, ঠিক আছে। তো আপনার বিজেপির কোন নেতার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ ভালো হয়েছে? 2-3 জনের সঙ্গে যোগাযোগ হয়েছে, ভালো মন্দ কিছু নয়, 2-3 জনের সঙ্গে যোগাযোগ হয়েছে। শুভেন্দুর সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই আছে? হ্যাঁ, শুভেন্দু হয়েছে, অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে, হয়েছে নিশ্চয়ই। তারপরে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত বাবু, তার সঙ্গে হয়েছে,
তারপর দিল্লির অমিত মালব্যর সঙ্গে হয়েছে, এরকম কিছু কিছু নেতার সঙ্গে হয়েছে। শুভেন্দুর সঙ্গে স্টেজ শেয়ার করতে কোনো অস্বস্তি ফিল হবে না তো? কারণ না, ওনাকে কেন? নিয়ে নারদ নিয়ে লোকজন বলেন। বলতে দিন, বলতে দিন। নারদটা কোনো দুর্নীতি দুর্নীতি? না, না, নারদ চক্রান্ত, ওটা কোনো স্টিং অপারেশনই নয়, ওটা স্টিং অপারেশন নয়। স্টিং অপারেশনটা ফেয়ারলি করতে হয়, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একজনকে ব্যবহার করে ম্যাথু স্যামুয়েল না কি নাম ভদ্রলোকে, তাকে ব্যবহার করে একটা ব্যবসায়ী গোষ্ঠী কোনো তালপাতার সেপাইয়ের সঙ্গে সম্পর্কিত, তিনি তালপাতার সেপাই তখন একটু রাজনীতিতে দাঁড়াতে চাইছিলেন হয়তো, তো তিনি এই চক্রান্তটা করেন। চক্রান্ত নিয়ে যদি খোঁজতল্লাশ হয় তাহলে এটাই উঠে আসবে। আজকে অ্যালকেমিস্টের তো এ নিয়ে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি, সেদিনই তো গিয়েছিল, গত 7 দিন আর 10 দিন আগে। ওকে, আবার এদিকে আমি অনেকগুলো কথা খাপছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে, হয়তো অনেকে বলছেন যে আপনি হচ্ছেন আমাদের বাংলার আগামী দিনের মুখ্যমন্ত্রী। না, না, এসব নিয়ে আমি একদম ভাবতে চাই না। আমি কোনো পদ প্রাপ্তি, কোনো উদ্দেশ্য, আরো বড় জায়গায় যাওয়ার, এসব নিয়ে আমি একেবারেই রাজনীতিতে জয়েন করিনি। এটা দয়া করে আপনার শ্রোতাদের বলবেন এটা বিশ্বাস করতে। আমি এসেছি, আমার একটা আবেগ আছে বাংলাকে ঘিরে। বাংলা যেভাবে ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে, সেখান থেকে বাংলাকে উদ্ধার আমাদের বাঙালিদেরই করতে হবে, এবং সেই জন্যে আমি বলবো যে ভদ্র সংস্কৃতি সম্পন্ন বাঙালি যারা রাজনীতির সঙ্গে আর সংস্রব রাখেন না, তাদেরকে বলবো অন্তত ওই কণ্ঠস্বরটা ছাড়তে। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, তাহলে তাদের সঙ্গে আমার। সেই কবি সুমনের গান নাকি? হ্যাঁ, কবি সুমনের অনেক গান উদ্ধৃতি দেওয়া যায়, যেমন রবীন্দ্রনাথের উদ্ধৃতি দেওয়া যায়। ওকে, আর আর একটা কথা, সেটা হচ্ছে যে আরামবাগে কখনো গিয়েছিলেন নাকি? আরামবাগে একবার আমি গিয়েছি, আমার এক বন্ধুর একটা দোকান আছে, আমার সঙ্গে কলেজে পড়তো। আচ্ছা, সেই বন্ধু একজন মুসলিম, সে আমার বাড়িতে খাটে বসে এসে আড্ডা মারতো। কে আমার বন্ধুটাকে? তার নাম হচ্ছে মীর আব্দুল মালেক, আচ্ছা, তার ডাকনাম হচ্ছে গণেশ। ডাকনাম গণেশ? হ্যাঁ, ডাকনাম গণেশ, তার ভাই, তার ডাকনাম কার্তিক। আমি তো চিনি না, দেখি খোঁজ করতে হবে গিয়ে। খোঁজ করবেন। আরামবাগে যাবেন আর কখনো? হ্যাঁ, নিশ্চয়ই যাবো, কেন যাবো না? আমার বাড়িতে যাবেন? হ্যাঁ, যেতে পারি। ওকে, আমার কোথাও যেতে বা মানুষের সঙ্গে মিশতে একেবারেই কোনো দ্বিধা করি না আমি। থ্যাংক মানুষের ইউ, সঙ্গে মিশতেই ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অনেকটা ধন্যবাদ। সময় দিয়েছেন, দর্শক শুনলেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকটা সময় দিলেন আরামবাগ টিভিতে। অনেক কথা জানা হলো, অনেক অজানা কথা যেগুলো হয়তো অন্যান্য মিডিয়াতে জানতে পারেননি। ব্যক্তিগত অনেক বিষয় জানলাম। এখন আমরা দেখতে চাই যে আগামী দিনে তার এই যে পথ চলা শুরু হচ্ছে আগামীকাল থেকে, সেটা কতটা মসৃণ হয়, কতটা কাঁটা বেচানো হয়, এবং সেটাকে পেরিয়ে কতটা দূরে পৌঁছাতে পারেন, এবং যারা প্রত্যাশা করছেন যে বাংলার একটা এই সিস্টেমের পরিবর্তন ঘটাতে তার একটা আগামী দিনে ভালো ভূমিকা থাকবে, সফল হবেন। দেখা যাক সেটা কতটা কি করতে পারেন। দর্শক যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে। নমস্কার। থ্যাংক ইউ, অনেক নাম্বার ঠিক আছে। আছে। ঠিক আছে। হ্যাঁ, আমি